সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএস প্রোগ্রামে বাংলাদেশ স্টাডিজ নামক যে কোর্স রয়েছে, সেই কোর্সের একটা অঙ্গ হিসেবে আমরা এখন দ্বিতীয় পর্বে আলোচনা করব। দ্বিতীয় পর্ব হলো আমাদের প্রাচীন বাংলার জনপদ এবং রাজনৈতিক ইতিহাসের উপর। তো প্রাচীন বাংলার জনপদ এবং রাজনৈতিক ইতিহাস এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইতিহাসবিদ এবং অধ্যাপক ডক্টর আশফাক হোসেন। ডক্টর আশফাক, আপনাকে স্বাগতম আমাদের আজকের স্টুডিওতে। আমি আশা করি যে আপনি আমাদের ছাত্রদের জন্য বা অন্যান্য শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সুন্দর করে আপনার বক্তব্য উপস্থাপন করবেন, যাতে করে তারা বুঝতে পারে যে সত্যিকার অর্থে বাংলার প্রাচীন জনপদ কেমন ছিল। তা আমরা যেটুকু জানি যে বাংলার প্রাচীন জনপদের ইতিহাস আমরা খুব বেশি জানি না। ১,৫০০ বছর আগে থেকেই মোটামুটিভাবে কিছু ইতিহাস লিপিবদ্ধ আছে, আপনি ভালো জানেন সে সম্পর্কে। তো এখন এই যে প্রাচীন জনপদ ছিল সেটি কয়েকটা ভাগও নাকি বিভক্ত ছিল, তো সেই ভাগগুলি সম্পর্কে আপনি একটু আমাদেরকে ধারণা দিবেন। আর সত্যিকার অর্থে কোন রাজার আমল থেকে এই বাংলার এই বিভিন্ন জনপদগুলি সংঘবদ্ধ হয় এবং একটা অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় ফিরে আসে, এই বিষয় সম্পর্কে আপনি আমাদেরকে একটু বক্তব্য দেবেন প্রথমে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের প্রাচীন ইতিহাসটা অনেক বড় বিষয়, এ নিয়ে অনেক দীর্ঘ আলোচনার সুযোগ আছে। তো আমাদের প্রিয় শ্রুতিমণ্ডলী বা শিক্ষার্থীরা, আপনারা এই সংক্রান্ত অনেক বইপত্র আছে এবং আমি জানি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা বই আছে, সেখানে বিস্তারিত আলোচনা করা যাবে। বা ওনারা চাইলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আঞ্চলিক লাইব্রেরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মুক্তিযুদ্ধ কেন্দ্র যেখানে বইপত্র আছে সেখান থেকেও জানতে পারবেন। তো আমি সংক্ষেপে কিছু আলোচনা করব যে প্রাচীন বাংলার ইতিহাসটা, যেটা আপনি ঠিকই বলেছেন যে প্রায় ১,৫০০ বছর আগে থেকেই পাওয়া যায়। তার আগে প্রাচীন বাংলার প্রকৃতিটা আজকের যে আমরা যে বাংলাদেশটা একটা একক রাষ্ট্র দেখছি সেরকম ছিল না। বাংলাদেশ অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। জনপদ কেন? কারণ বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠী এইসব রাজনৈতিক কাঠামোতে বসবাস করতেন। ছোট রাজ্য ছিল, ছোট রাজ্যগুলোকেই জনপদ বলা হয়ে থাকে। তো তার মধ্যে পুরো বাংলাদেশটা একরকম ছিল না, অনেকগুলো একটা রাষ্ট্র হিসেবে ছিল না। হ্যাঁ, অনেকগুলি বিভক্ত ভাবে ছিল, ভাগে ভাগে ভাগ ছিল। হ্যাঁ, সেগুলোকেই জনপদ বলছে। যে তার মধ্যে প্রাচীন বাংলায় আমরা দেখছি যে জনপদগুলোর মধ্যে আছে যে পুন্ড্র, যেটি বরেন্দ্র নামে পরে পরিচিত হয়েছিল, তারপরে রারো বা তাম্রলিপ্তি, তারপরে গৌড় ছিল, তারপরে আমরা দেখছি যে বঙ্গ ছিল, যেটার নামে পরে বাংলাদেশ হয়েছে। বঙ্গ এক সময় বাঙ্গালও নামে পরিচিত ছিল। তারপরে সমতট ছিল, হারিকেল ছিল, এসব হচ্ছে জনপদের নাম। তার মধ্যে পুন্ড্র বা বরেন্দ্র যেটা আমরা বলছি সেটা ছিল উত্তরবঙ্গে। গৌড় ছিল পুন্ড্র। পুন্ড্র, এটা আরেকটা নাম হলো বরেন্দ্র। হ্যাঁ, তো সেটি উত্তরবঙ্গ, আধুনিক বাংলাদেশের যে উত্তর অঞ্চল সেখানেই এটা ছিল মূলত। তার সাথে আজকে বগুড়া, রাজশাহীর একটা আছে, এখানে মহাস্থান গড় প্রাচীন সভ্যতা আমরা পাই। তারপরে দেখছি আমরা যেটা হচ্ছে যে রারো হচ্ছে পশ্চিমবঙ্গ, গৌড় আসলে পশ্চিমবঙ্গ, বর্তমান পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা জেলা ওখানে আছে। তারপরে আমরা পাচ্ছি বঙ্গ, যেটা আমাদের দেশের নামের সাথে পরে সংযুক্ত হয়েছে। সমতট, যেটা হচ্ছে আজকাল কুমিল্লা, নোয়াখালী অঞ্চলটা। হারিকেল হচ্ছে চিটাগাং এবং সিলেটের নোয়াখালী অঞ্চলকে সমতট বলা হয়। তো অন্য অংশকে কেন বলা হতো না সমতট? কারণ ওখানে আজকে যে ভৌগোলিক সীমারেখা আমরা বলছি, সেখানে সমতট নামে এক ধরনের সমতটি জাতি ওখানে বসবাস করতেন। তাদের একজন রাজা ছিলেন। তারা আবার অন্য সমতটের সাথে সমতলের কোনো সম্পর্ক নেই। না, এটা জাতির সাথে জাতির সাথে জড়িত। তারপরে হচ্ছে যে হারিকেল, যেটা আমরা দেখছি সেটা চট্টগ্রাম এবং সিলেটের নামের সাথে আধুনিক অঞ্চলের সাথে মেলানো যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এক সময় গৌড়তে প্রথম আমরা একজন স্বাধীন রাজাকে দেখছি, যিনি বাংলার কিছু অঞ্চলে আসছিলেন। তার নাম হচ্ছে শশাঙ্ক, এবং অনেক ঐতিহাসিক তাকে প্রথম স্বাধীন নরপতি বলেন। এই কারণে যে আজকের যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, তার একটা বড় অংশকে তিনি অনেকগুলো রাজ্যকে একত্রিত করে এটা তৈরি করেছিলেন। কিন্তু বাংলাদেশে এবং উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বিখ্যাত রাজবংশ হচ্ছে পাল রাজবংশ।
তো সেই বিষয় পাল কি হিন্দু ছিলেন, হিন্দু রাজা ছিলেন? না, এরা বৌদ্ধ বৌদ্ধ রাজা ছিলেন। রাজা ছিলেন। কারণ অনেকের একটা ভুল ধারণা আছে যে পাল নামটা আসলে হিন্দু নাম মনে হয় এবং সেই কারণে এটি হিন্দু রাজা ছিলেন, আসলে সত্য না। না, না, ঘটনাটা হলো ইনি একজন বৌদ্ধ ছিলেন, বৌদ্ধ রাজা ছিলেন জি। এবং ওনার সময় বোধহয় বেশ ভালো কিছু ঘটনা ঘটেছিল তখনকার বাংলায়। জি, এইসব বিষয়ে যাওয়ার আগে আমরা একটু বং শব্দটা এবং বাংলাদেশের নিয়ে একটা আলোচনা করি। যে বং নামে যে যা থেকে বাংলাদেশ হয়েছে সেটা প্রাচীন, প্রথম আমরা উল্লেখ পাই যে ঐতরীয় আরণ্যক নামে একটা প্রাচীন গ্রন্থে, তারপরে রামায়ণ মহাভারত এগুলোতে পাওয়া যায়, তারপরে মহাকবি কালিদাসের রঘুবংশে বাংলার কথা আছে, তারপরে মধ্যযুগে বিখ্যাত মোগল ঐতিহাসিক আবুল ফজল এটাকে বংযুগ আল, মানে এখানকার কৃষিজীবী মানুষ কৃষিকাজের জন্য বড় বড় জমিতে আল তৈরি করতেন, সে থেকে বাঙ্গাল হয়েছে। তারপরে প্রথম মুসলিম শাসক যিনি গোটা বাংলাকে এক করেছিলেন তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসা, তিনি এটাকে শাহী বাঙ্গালা নাম দিলেন। তারপরে আসলো মুঘলরা এটাকে এক সময় বিশেষ করে আকবরের পরে তার পুত্র জাহাঙ্গীর, তার যে প্রতিনিধি, সম্রাট আকবরের কথা বলছেন? জি হ্যাঁ, তার প্রতিনিধি ইসলাম খান চিশতি, তিনি পুরো বাংলাকে মুঘলদের অধীনে নিয়ে আসেন। তারপরে এটা একটা শক্ত রাজনৈতিক কাঠামোতে পরিণত হয়। তারপরে আসে ইংলিশ এটাকে বেঙ্গল প্রেসিডেন্সি নাম দেয় 1960, যাদেরকে আমরা ব্রিটিশ বলি, ব্রিটিশ শাসক ব্রিটিশ শাসক বলি, জি। তারপরে হচ্ছে 1947 সালে এটা স্বাধীন হয়, বা এটার নাম কিন্তু স্বাধীনতার সময় ভাগ হয়ে গেল, একটা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গল নামে ভারতে চলে গেল, আর পূর্ব বাংলা নামে এটা পাকিস্তান রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়, যেটা 1956 সালে পূর্ব পাকিস্তান নাম ধারণ করে। এবং 1962 সালে বঙ্গবন্ধু বললেন একটা আলোচনায় যে এটার নাম পূর্ব পাকিস্তান কেন হবে, এটা তো পূর্ব বাংলাই ছিল, এটার নাম বাংলাদেশ হওয়া উচিত। 1970 সালে নির্বাচনের পরে তিনি বললেন আজ থেকে জনগণের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের নাম আমি বাংলাদেশ নামকরণ করছি। এই হচ্ছে আসলে জনপদের ইতিহাস। না, এটা ভালো কথা বলেছেন। তো আমরা পাল রাজা নিয়ে বলছি, বঙ্গরাষ্ট্র, স্বাধীন বঙ্গরাষ্ট্র যেটাকে বলা হতো প্রাচীন জনপদের মধ্যে, সেই প্রাচীন বঙ্গরাষ্ট্র সম্পর্কে আপনি একটু বক্তব্য দেবেন। প্রাচীন বঙ্গরাষ্ট্র যেটা বললাম আসলে মূলত আসলে শশাঙ্ক নামে যে শাসককে আমরা পাচ্ছি তিনি আসলে গৌড়ের রাজা ছিলেন। তো গৌড়ের যে এলাকা আমরা বলছি সেটার মধ্যে আজকের পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের, বাংলাদেশের উত্তরবঙ্গের এলাকার বিশাল অংশ তিনি দখল করেছিলেন, এবং ধারণা করা হয় যে তিনি অন্যান্য জনপদে একটু আধিপত্য বিস্তার করেছিলেন এবং সবচেয়ে একটা বড় রাজা ছিলেন। তো তাকেই প্রথম স্বাধীন নরপতি বলা হয়ে থাকে, কিন্তু তখনও বাংলার অনেক অঞ্চল কিন্তু এর বাইরে ছিল, যেটা আসলে প্রথম অনেক বেশি এলাকা নিয়ে বাংলাটা একীভূত হয়, সেটা হচ্ছে পাল রাজাদের, যাদেরকে আমরা বৌদ্ধ রাজা বললাম। সেই রাজার মধ্যে প্রথম বিখ্যাত রাজার নাম হচ্ছে গোপাল, এবং গোপালকে আসলে জনগণ ক্ষমতায় নিয়ে আসছিল। আপনারা একটা সংস্কৃত শব্দ জানি মৎস্য নায়ম, বা মাছের রাজত্ব, মানে শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর বাংলার অবস্থা ছিল অন্ধকার যুগের মতো, কোনো রাজা ছিলেন না, সবাই নিজেকে রাজা, মানে যাদের ক্ষমতা ছিল রাজা ডিক্লেয়ার করতেন, মাইট ইজ রাইট ছিল, শক্তির রাজত্ব। সেই অবস্থার অবসান ঘটানো হয় যখন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ক্ষমতায় আসেন। কিন্তু গোপাল আসার পিছনেও নাকি একটা ইতিহাস আছে, যে কোন একটা রাক্ষসের সাথে কি একটা পৌরাণিক কাহিনীর মতন করে, হ্যাঁ, ওই সম্পর্কে আপনি কিছু ধারণা দেবেন? হ্যাঁ, এটা প্রথম উল্লেখ করেছিলেন তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথ, তিনি 1604 সালে একটা বই লিখেছিলেন, সেখানে তিনি এই গল্পটা বলেছিলেন যে আসলে মূলত সত্য ঘটনা ছিল যে আসলে যেহেতু রাজা ছিলেন না, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, সেটাকে তিনি বলেছিলেন যে একটা রাক্ষসীর গল্প দিয়ে উল্লেখ করেছিলেন যে রাক্ষস বলতে সত্যি অর্থে কিছু নাই, ছিল না, এটা থাকবে না, এটা একটা গল্পের, হ্যাঁ, গল্পটাকে দিয়ে তিনি সত্য ঘটনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এবং গল্পটা এরকম ছিল, অত্যাচারী কোন একজন ব্যক্তি ছিলেন যাকে রাক্ষস বলা হতো, এবং এই গোপাল এই অরাজক পরিস্থিতিকে দমন করে তিনি প্রথম পাল বংশ প্রতিষ্ঠা করলেন। এবং কত বছর যাবত এই পাল বংশ, প্রায় 400 বছর বাংলায় পালরা শাসন করেছে। এবং আধুনিক বাংলা ভাষার যে আমরা প্রাচীনতম নমুনা পাই সেটা পাল বংশের সময় শুরু হয়েছিল। পালদের সবচেয়ে গৌরবের বিষয় ছিল যে পালরা নিজেরা বুদ্ধিস্ট ছিলেন বা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু তারা অন্য ধর্মের মানুষকে সহ্য করতেন, এবং বাংলার যে আমরা সহিষ্ণু, অবস্থানে অসাম্প্রদায়িক বর্ণ নির্বিশেষে
আপনি সঠিক বলেছেন যে বাংলার যে অসাম্প্রদায়িক সংস্কৃতি বা সহিষ্ণুতা তার সূচনা কিন্তু এই পালদের সময় শুরু হয়েছে। তারা নিজেরা বুদ্ধিস্ট হয়ে বিখ্যাত বিখ্যাত বিহার তৈরি করেছেন, যেটা আমরা বাংলাদেশের সোমপুর বিহার জানি, যেটা নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। কুমিল্লা ময়নামতিতে শালবন বিহার জানি, এবং পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত, যেটা হচ্ছে আমরা জানি যে নালন্দা, যেটা বাংলার সীমানায় পড়ে নাই, বিহারে পড়েছে বাংলার সীমানাতে। কিন্তু আমরা বলে রাখা ভালো, আমরা শ্রোতা মণ্ডলী এবং অন্যান্য যারা শুনছেন আপনারা জানবেন যে পালদের সীমানা কিন্তু আজকের বিহার উড়িষ্যা সেটাও তাদের মধ্যে ছিল। মানে বাংলার একটা বড় গৌরব হচ্ছে পালরা। তারা শুধু বাংলা নয়, বাংলার বাইরেও কিন্তু তারা রাজ্য বিস্তার করেছিলেন। এখন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কি বৌদ্ধদের দ্বারাই প্রতিষ্ঠিত? এই বৌদ্ধ রাজা যারা ছিলেন তারাই প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে পালদের তৃতীয় রাজা দেবপাল, তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নিয়োগ করতেন, তাদের জন্য অর্থ মঞ্জুরি করতেন, এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে চীন, জাপান থেকে, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অনেক শিক্ষার্থী আসতেন এবং এটাই তো পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঐতিহাসিকদের মতে এটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশেষ করে বর্তমানকালে অনেক পাশ্চাত্যের ঐতিহাসিক যারা স্বীকার করতেন না, কিন্তু আধুনিক অনেক গবেষণায় দেখা যাচ্ছে তারাও মেনে নিচ্ছেন যে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা। আপনি মৌর্য এবং গুপ্ত যুগ সম্পর্কে যদি কিছু ধারণা দেন ভালো হয়, কারণ এরাও কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছিল প্রাচীন বাংলায়। হ্যাঁ, মৌর্য এবং গুপ্তরা হচ্ছে আসলে পালদের আগে। মৌর্যরা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় শাসক ছিলেন, অর্থাৎ তারা শুধু বাংলা নয়, সারা ভারতের একটা বিশাল অঞ্চল থেকে মৌর্যরা ছিলেন, এবং এরা আর্য ছিলেন, এবং তারা দীর্ঘদিন তারা বাংলা দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা পারেননি। কিন্তু এই যে আমি যাদের পালদের ইতিহাসটা বললাম, কিংবা আমরা যে শশাঙ্ক, পালদের আগে যে শশাঙ্কের কথা বললাম, তারও কিছু সময় আগে এখানে মৌর্য এবং গুপ্তরা ছিলেন। এবং গুপ্তরা ছিলেন কিন্তু আসলে প্রাচীন ভারতের, তাকে স্বর্ণযুগ বলা হয়, কারণ ওই সময় গুপ্তদের সময় আপনার ওই যে মহাকবি কালিদাসের কথা বললাম, কিংবা জ্ঞান বিজ্ঞানের অনেক বিকাশ হয়েছিল। তারা তাদেরই মানে সাম্রাজ্যের অংশ হিসেবে কিছু সময়ের জন্য বাংলা দখল করেছিলেন। এই যে কিছু ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল প্রাচীন জনপদে কোনো এক সময়, বিশেষ করে বোধহয় ধর্মপালের সময়। ধর্মপালকে বলা হয় সম্ভবত শ্রেষ্ঠ রাজা পাল বংশের। তো ওনাকে কেন শ্রেষ্ঠ বলা হয়? পালদের রাজা, বিখ্যাত রাজা হচ্ছেন ধর্মপাল। তো ধর্মপালের বিশেষ করে তিনি গোপালের পুত্র ছিলেন, আবার দেবপালের পিতা। তো গোপাল পাল বংশের প্রথম রাজা যিনি, তার পুত্র ধর্মপাল। হ্যাঁ। তো ধর্মপাল যেটা করেছিলেন যে তিনি যখন ক্ষমতায় আসেন, তখন উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্র ছিল কনৌজ, সংস্কৃতে যেটাকে কান্যকুব্জ বলে। সেই কনৌজের ক্ষমতার একটা শূন্যতা বিরাজ করছিল। তখন ভারতবর্ষে তিনটা বিখ্যাত রাজবংশ ছিল। বাংলায় আমরা জানি পাল, বাংলা এবং এই ভারতের উত্তরাঞ্চলে। আর এখন যে গুজরাট যে অঞ্চলটি, সেই গুজরাটে ছিল গুর্জর প্রতিহার। আর দক্ষিণ ভারতে ছিল, যেটা ভারতবর্ষের যেটা একদম দক্ষিণ দিকে দাক্ষিণাত্য সংস্কৃতে বলে, ইংরেজিতে ডেকান, এবং দক্ষিণ ভারত আমরা বলি। সেই দক্ষিণ ভারতে ছিল একটা বিখ্যাত রাজবংশ, তার নাম ছিল রাষ্ট্রকূট। এখন এই তিনটা রাজবংশই আসলে উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্র কনৌজ দখল করতে চেয়েছিলেন। এখন ধর্মপাল এটা প্রথমে দখল করে ফেললেন। দখল করে এখানে তিনি তার আধিপত্য বিস্তার করলেন। তখন ওই গুজরাটের গুর্জর প্রতিহার বংশের রাজারা এসে ধর্মপালকে পরাজিত করলেন। কিন্তু তাদের পরাজয়টা বেশি সময়, মানে তাদের যে ধর্মপালকে পরাজয় করে যে গৌরব গুজরাটের রাজাদের, সেটা তারা ধরে রাখতে পারলেন না। কারণ দক্ষিণাত্য থেকে রাষ্ট্রকূট রাজা এসে এই গুজরাটের যে রাজাদেরকে পরাজিত করলেন। কিন্তু যে পাল বংশ একটা অবনতি শুরু হয় কোনো এক সময়, সম্ভবত 895 সনের দিকে তাদের প্রায় ধ্বংসের পথে চলে যায়, মানে ওই রাজবংশের অবসান হয়। ওই কী কারণে এই পাল বংশের এই অবনতিটা হয়েছিল? এটা হচ্ছে নানা কারণে, তাদের নিজেদের মধ্যে একটা উত্তরাধিকার সমস্যা ছিল, তারপরে কিছুটা অপশাসন ছিল। আবার পালদের, আমি যেটা আগে বললাম যে পালরা বুদ্ধিস্ট হলেও তাদের বা বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা যেহেতু অসাম্প্রদায়িক ছিলেন, সহিষ্ণু ছিলেন, সব জাতি ধর্ম বর্ণ সবাইকে ক্ষমতায় দিয়েছিলেন, এবং তাদের শাসকদের একটা বড় অংশ ছিলেন আসলে হিন্দু উচ্চ বর্ণের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা।
ফলে এই দুর্বল উত্তরাধিকার সময়ে এই অবনতি হয়েছিল, বিভিন্ন অংশে বিভক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তখনই পাল বংশের একজন বিখ্যাত রাজা মহিপালের উত্থান, প্রথম মহিপাল তাকে বলা হয়। তিনি এসে আবার পালদের গৌরব উদ্ধার করলেন এবং তিনি কিন্তু খুব জনকল্যাণমূলক কাজ করেছিলেন। বড় বড় পুকুর, যেটা আমরা বলি জনগণের ইয়ের জন্য, কল্যাণের জন্য, সেটা কিন্তু বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন এই মহিপাল। তিনি পাল বংশ পুনরুদ্ধার করলেন। এই প্রাচীন বাংলা এর পরবর্তী পর্যায়ে সম্ভবত সেন বংশের শুরু হয়, সেন বংশের শাসনকাল শুরু হয়। তো এই সেন বংশ সম্পর্কে আপনি একটু ধারণা দেন। সেনরা ছিলেন আসলে ব্রাহ্মণ এবং তারা দক্ষিণ ভারতে ছিলেন। কর্ণাটক থেকে তারা এখানে আসলেন। সেন রাজা বিজয় সেন, তিনি হচ্ছেন প্রকৃত প্রতিষ্ঠাতা, কিন্তু তার পিতা হেমন্ত সেন, তিনি প্রথম বাংলায় এসে পাল রাজাদের অধীনে অনেক বড় বড় চাকরি নেওয়ার সুযোগ করলেন এবং তার সাথে তার সেনদের অনেক বংশধররা আসলেন এবং তারা পাল বংশের পুরা শাসনের মধ্যে তারা একসময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। এবং অন্যদিকে পালরা প্রায় দীর্ঘ 400 বছরের শাসন করার ফলে তাদের যে উত্তরাধিকারের মধ্যে যেটা ঐতিহাসিক বা নিয়মে আমরা জানি যে ইতিহাসে একটা পরিবর্তন হয়, একটা সময়ে সেটা পরিবর্তনগুলো পরিষ্কার হয়ে ওঠে এবং পালরা দুর্বল হয়ে যায়। এবং তখন এই যে যারা ক্ষমতা প্রকৃতকে চালাতেন, সেই সমস্ত ব্রাহ্মণ সেনরা, তারা এটাকে দখল করার চেষ্টা করলেন। এবং এই যে আপনার বিজয় সেন যখন শুরু করলেন তার শাসন আমল, তারপরে বোধহয় বল্লাল সেন এসেছিলেন। জি, এখন বল্লাল সেনের অবদান কি ছিল? বল্লাল সেন এসে আসলে পাল বংশ, দুঃখিত, সেন বংশটাকে আরও বেশি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করলেন। এবং তার সময় একটা আলোচনা হয় যে তিনি বাংলায় পুনরায় কাস্ট সিস্টেমটা বা যেটা বর্ণপ্রথা, যেটা হিন্দু ধর্মের বা বিশেষ করে ব্রাহ্মণ্য ধর্মের শক্তির উৎস, সেটা এখানে পুনর্প্রবর্তন করলেন। এতে কি প্রথা বললেন? এটা হচ্ছে বর্ণপ্রথা। বর্ণপ্রথা। জি, এখন এই বর্ণপ্রথা বিষয়টা কি আসলে, এটা একটু ভালো করে ব্যাখ্যা করে দিন। এটা হচ্ছে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ইউরোপের ইতিহাসে দেখি যে শ্রেণী আছে, যারা ধনিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, সব। আমাদের এখানে ধনিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী ছিল, কিন্তু সেটার সাথে আবার এই ধর্মীয় ব্যাপারটা বিশেষ করে ব্রাহ্মণ্য ধর্মে চালু করা একটা নীতি এর সাথে সংযুক্ত হয়। মানে সনাতন ধর্মের বিষয়। হ্যাঁ, বিশেষ, হ্যাঁ, ওখানে ধরনের আপনার ব্রাহ্মণরা ছিলেন, তারপরে বোধহয় ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয় ছিলেন, তারপরে বৈশ্য ছিলেন, তারপরে শূদ্র ছিলেন। তো এখন এই যে এদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনটাই কি আসলে বর্ণপ্রথার মধ্যেই চলে আসে? জি, এটা শুধুমাত্র হরিজনের কথা শুনি আমরা। এই হরিজনরা কারা? এরা তো বর্ণপ্রথারই একটা অংশ। জি, জি। তো এই বর্ণপ্রথাটা হলে সমস্যা কোথায়? আচ্ছা, আমি সেই কথাটাই বলছিলাম আর কি, যে বিষয়টা হচ্ছে যে এই যে বর্ণপ্রথাটার ফলে যে সমাজে যে প্রধান চারটা দেখা গেল, যেটা আমরা বললাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং কিছু কিছু আবার যাদেরকে এই বর্ণপদ এই ব্যবস্থার মধ্যে স্থান দেওয়া হচ্ছিল না, যাদেরকে আরও নিকৃষ্ট মনে করা হতো, তারা হচ্ছে হরিজন বা আউটকাস্ট, এইভাবে দেখা হতো। তো এটা আসলে মানুষের মর্যাদার জন্য একটা হানিকর বিষয়। সামাজিক প্রথা, মানুষ তো মানুষের মধ্যে বিভেদ হবে কেন? হ্যাঁ, সমান, একটা সব মানুষই সমান। বিশেষ করে এই বর্ণপ্রথার মধ্যে যিনি হিন্দুদের মধ্যে সংস্কার করতে চাইলেন, তার নাম হচ্ছে শ্রী চৈতন্য। তিনি উচ্চ বর্ণের সন্তান ছিলেন। তিনি এসে বললেন যে এই যে হিন্দু ধর্মের মধ্যে যে এই যে বর্ণপ্রথার নামে যে অমানবিক পরিস্থিতি আছে, সেটা আসলে সঠিক একটা ব্যবস্থা নয়, মানুষের মর্যাদার জন্য এটা হানিকর। তো এইসব বিষয়গুলো ছিল। সেনদের সময় এই বর্ণপ্রথাটা বেশ শক্তভাবে বাংলার সমাজ সংস্কৃতি জেঁকে বসেছিল। এটা আসলে সেনদের আসলে দুর্বলতার কারণও ছিল। পরবর্তীকালে লক্ষণ সেন যখন পরাজিত হন, মুসলমান আক্রমণকারী বা প্রথম বিজেতা যে ইখতিয়ার উদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খলজি, যার নাম শুনি, তিনি কিন্তু আসলে সহজে এই অঞ্চলে শাসন বিস্তার করেছিলেন। এই কারণে সমাজের একটা বৃহত্তর অংশ, যারা শূদ্র নামে ছিলেন, যারা আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, এই নতুন সেনদের আমলে অত্যাচারের কারণে, নানা কারণে এই সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু পরে অনেকে ইসলাম ধর্মে বা মুসলিম এটা তো এটাও এই কারণে বোধ হয়েছিল যে লক্ষণ সেন যখন পরাজিত হয়ে গেল, তখন বখতিয়ার উদ্দিন খিলজি মানে এই দেশটা দখল করে ফেলেছিলেন। তখনই তারা বোধহয় এখানে ইসলামের প্রবর্তন করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছিলেন, কারণ সামাজিক অবস্থাটা তাদের কিছুটা অনুকূলে ছিল ওই বর্ণপ্রথার কারণে। এসব বিষয় ছিল, মানে যে সনাতন ধর্মীদের মধ্যে এই সমস্ত বিভাজনের কারণে অনেক রকমের আক্রোশ এবং পুঞ্জীভূত ক্ষোভ ছিল, মানে যারা নাকি দলিত শ্রেণীর ছিলেন,
যার ফলে ওরা তখন ওই ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হওয়ার কারণেই বোধহয় ইসলাম ধর্ম এখানে বেশি সম্প্রসারিত হয়েছিল বা আকর্ষণও বেশি করেছিল বিভিন্ন লোকজনদেরকে। হ্যাঁ, আপনি আপনি সেই বিষয়টা সঠিকই বলেছিলেন, এবং সব দিক দিয়ে আমরা দেখছি যে এই বর্ণপ্রথার যে কুফলটা কিন্তু সমাজের একটা নিচু স্তরে মানুষের জীবনে অনেক কষ্টের কারণ হয়ে গেছিল, এবং সেটাই তারা আসলে কোনো চাকরি বাকরি বোধও পেত না সরকারি পর্যায়ে হ্যাঁ বা অন্যান্য জায়গায়, তো সমাজের মধ্যে অবহেলিত ছিল, অনেকটা ঘৃণিত ছিল, তাদেরকে কোনো সমাজে নেওয়া হতো না, মানে কোনো রকম বৈঠকে সভায় সমিতিতে অ্যালাউ করা হতো না, রীতিমতো তাদেরকে অনুমতি দেওয়া হতো না বসার জন্য। হ্যাঁ এই জন্য একটা ক্ষোভ বোধ ছিল ছিল। তাদের মধ্যে একটা খুব উদাহরণ স্বাভাবিক। দেওয়া যেতে পারে যে বর্ণপ্রথায় নিচের দিকের মানুষের যেটা সমস্যাটা ছিল, যে হয়তো যিনি হরিজন তাকে তো স্পর্শ করলেও কিন্তু একটা সামাজিক পাপ হিসাবে বিবেচিত হতো। তো ডক্টর আশফাক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সীমিত সময়ের মধ্যে আপনি অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, তথ্যবহুল বক্তব্য। তো আমি প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা আজকে প্রাচীন বাংলা জনপদ এবং রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা করলাম, কারণ আপনারা জানেন যে অল্প সময়ের মধ্যে বেশি বক্তব্য রাখা সম্ভব হয় না। তো আপনারা এই অনুষ্ঠানটি আশা করি উপভোগ করেছেন। আমরা এরপরেই তৃতীয় পর্বে যাব। সেই তৃতীয় পর্ব হবে আমাদের প্রাচীন বাংলার জীবনচর্যা সম্পর্কে। তো প্রাচীন বাংলার জীবনচর্যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা খুব বেশি স্পষ্ট নয় অনেকেরই, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী, বিশেষ করে তাদের জন্য। আমরা আশা করি যে আমাদের তৃতীয় পর্ব আপনারা অংশগ্রহণ করবেন এবং উপভোগ করবেন। তো ডক্টর আশফাক হোসেন, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ।